আপা, আপনার রুম পরিষ্কার করে দেই? কাজের মেয়ে জিজ্ঞেস করলো। না, তুমি যাও। ইমামা হাত দিয়ে ইশারা করে বলল মেয়েটাকে। কাজের মেয়ে চলে না গিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তোমাকে বললাম না। ইমামা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কথা গলাতেই আটকে যায়। কাজের মেয়ে ওনার নিচ থেকে একটা মোবাইল বের করছে, দেখে ওর চোখ বড় হয়ে যায়। আপা, মা এটা দিয়ে পড়ল পাশের বাড়ির সালার সাহেব আপনাকে দিতে বলেছে। তড়িঘড়ি করে কাজের মেয়ে মোবাইল বাড়িয়ে দেয়। মোবাইলটা এক প্রকার ছো মেরে হাতে নেই মামা। হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। দেখো, কাউকে বলবে না তুমি আমাকে মোবাইল এনে দিয়েছো, সাবধান করে। না আপা, চিন্তার কিছু নেই, কাউকে বলবো না। আপনার কিছু দেওয়ার থাকলে দিতে পারেন। না, আমার কিছু দেওয়ার নেই, তুমি যাও। ইমামা নিজের কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে। কাজের মেয়ে বেরিয়ে গেলে রুম লক করে দেয়। কাঁপতে থাকা হাত আর অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন নিয়ে জালালের নাম্বার ডায়াল করে সব বিস্তারিত বলতে চায়। কল জালালের মা রিসিভ করলো। জালাল বাইরে, রাত ছাড়া ফিরবে না। তুমি জয়নবের সাথে কথা বলো, ওকে ডেকে দেই? জালালের মা বললেন, না আন্টি, আমার একটু তাড়া আছে, জয়নবের সাথে অন্য সময় কথা বলবো। জালাল ভাইকে কিছু বইয়ের কথা বলেছি, সেগুলোর কথা জিজ্ঞেস করতাম, পরে ফোন করব বলে ফোন রেখে দেয় ও। সেদিন দুপুরে খায় না, শুধু রাত নামার অপেক্ষা করছিল, যাতে জালাল বাসায় ফিরলে কথা বলতে পারে। সন্ধ্যায় কাজের মেয়ে এসে আসজাদের ফোনের খবর দেয়। যখন নিচে আসে তখন শুধু ওয়াসিম ছিল। ভাইকে পুরো এড়িয়ে ফোনের কাছে চলে আসে ও। রিসিভার তুলতেই অন্য পাশ থেকে আসজাদের গলা শুনে রক্ত টকবক করে ওঠে। এটা জানার পরও যে এই বিয়ের পেছনে ওর বাবার ভূমিকাই বেশি, তবুও ভীষণ রাগ উঠছিল। আসজাদ ওর অবস্থা জিজ্ঞেস করছে। আসজাদ, তুমি আমাকে এভাবে ধোকা দিলে কেন? কিসের ধোকা দেওয়ার কথা বলছো মামা? বিয়ের তারিখ ঠিক করে ফেলো, কথা বললে না কেন? আঙ্কেল তোমার সাথে কথা বলেনি? জিজ্ঞেস করেছিল, বলেছিলাম এখন বিয়ে করতে চাই না। করার কিচ্ছু নেই, তাছাড়া সমস্যা কি? বিয়ে এখন হোক বা কয়েক বছর পর। আসজাদ, তোমার সমস্যা না থাকলেও আমার আছে। পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি বিয়ে করতে চাই না, তুমিও জানো। হ্যাঁ জানি, কিন্তু এই পুরো বিষয়ে আমি কোনো ইনভলভ ছিলাম না। বিয়ে আঙ্কেলের পিড়াপিড়িতেই হচ্ছে। তাহলে থামিয়ে দাও। কেমন কথা বলছি মামা? আমি কিভাবে থামাবো? আসজাদ প্লিজ। মামা, আমি পারবো না। বিয়ের কার্ড ছাপানো শেষ, 2 বাড়িতে আয়োজন করা হচ্ছে। আর পুরো কথা না শুনেই রিসিভার নামিয়ে রাখে ও। ওয়াসিম ফোনের কথোপকথনে দখল নেয়নি, শুধু শুনে গেছে। কিন্তু যখন ইমামা ফোন রাখলো তখন বলল, তুমি অযোধ্যা বিষয় নিয়ে এত বড় হাঙ্গামা করছো, কাল হলেও বিয়ে আসজাদকেই করতে হবে। তা এসব করে নিজের ঝামেলা বাড়ানো ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। বাবা তোমার উপর ভীষণ রেগে আছে। আমি তোমার মতামত চাইনি, নিজের কাজ নিয়ে থাকো। তুমি আমার সঙ্গে যা করেছো তাই যথেষ্ট। ভাইয়ের উপর চোখ রাঙিয়ে রুমে চলে আসে ইমামা। রাতেও রুম থেকে বের হয় না ইমামা, কিন্তু কাজের মেয়ে খাবার নিয়ে গেলে খেয়ে নেয়। রাত 11টার দিকে জালালকে ফোন করে। এবার কল জালালই তোলে। ও হয়তো ওর ফোনের অপেক্ষায় ছিল। সামান্য খোঁজ খবরের পর মূল কথায় চলে আসে। ইমামা, আমি আব্বুর সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলেছি। তারপর? ইমামা জিজ্ঞেস করে। একটু চুপ থেকে জালাল বলে, আব্বু এই বিয়েতে রাজি না। ইমামা কেঁপে ওঠে। কিন্তু আপনি তো বলেছিলেন কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ ভেবেছিলাম, কিন্তু আব্বুর অনেক বিষয়ে আপত্তি আছে। তার মনে হয় আমাদের পারিবারিক স্ট্যাটাসে অনেক পার্থক্য। বাবা তোমার ফ্যামিলি সম্পর্কে জানে। তার সবচেয়ে বড় আপত্তি হচ্ছে ফ্যামিলির অনুমতি ছাড়া তুমি আমাকে বিয়ে করতে চাও।
তিনি এটা ভেবে ভয় পাচ্ছেন যে এমন পরিস্থিতিতে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির জন্য বিপদ ডেকে আনবে। ইমামা স্তব্ধ হয়ে কারের সাথে ফোন ধরে শুনতে থাকে। আপনি তাকে রাজি করানোর চেষ্টা করেননি? লম্বা নীরবতার পর জিজ্ঞেস করলো। সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু আব্বু বলেছেন তোমার ফ্যামিলি এই বিয়েতে রাজি হলে তার কোনো আপত্তি থাকবে না। এটা বড় করে দেখবেন না তোমার ফ্যামিলি কোন মাঝহাবের, কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে বাবা আমাদের বিয়ে মানবে না। আর আপনি আপনি কি বলতে চান? ইমামা, আমি কিছু বুঝতে পারছি না। জালাল, আমার বাবা মা কখনোই আমাদের বিয়ের জন্য রাজি হবে না, কারণ এমন কিছু হলে পুরো কমিউনিটি তাদের বয়কট করবে, যা তাদের পক্ষে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। তার উপর আসজেদের সাথে আমার বাগদানের কথা আপনি কিভাবে ভুলে যাচ্ছেন? ইমামা, তারপর তাদের সাথে কথা বলো, হতে পারে কোনো পথ বেরিয়ে আসবে। আমি কালকে বাবার হাতে থাপ্পড় খেয়েছি শুধু এটুকু বলে যে আমি অন্য কারো প্রতি আগ্রহী। ইমামার কণ্ঠ কান্না জড়িয়ে আসে। আর যদি জানে আমি যাকে পছন্দ করি সে তাদের মাঝহাবের না, তাহলে মেরে ফেলবে। প্লিজ জালাল, আপনি আঙ্কেলকে একটু বোঝান, আমি সমস্যা খুলে বলুন, মিনতি করে ও। আচ্ছা, আমি কালকে আপুর সাথে আবার কথা বলবো, আম্মির সাথেও, তারপর জানাচ্ছি তারা কি বলে। জালালও চিন্তায় ছিল। ফোন রেখে দিয়ে ইমামার মন আরো বিষিয়ে ওঠে। ওর কল্পনার জগতেও ছিল না জালালের বাবা মা এই বিয়েতে আপত্তি করতে পারে। মোবাইল হাতে নিয়ে শূন্য মস্তিষ্কে সেভাবেই বসে রইল। তোমার বাবা এ বিষয়ে আমার সাথে কথা বলেছে এবং তিনি যা বলেছেন সেটাই ঠিক। তোমার এসব বিপদে ঝাঁপিয়ে পড়ার কোনো দরকার নেই, জালালের মা পরিষ্কার গলায় বললেন। ইমামার অনুরোধে জালাল মায়ের সাথে কথা বলতে এসেছিল। কিন্তু আম্মি, এখানে বিপদের কি আছে? কিছু হবে না, আপনারা অকারণে এত ভয় পাচ্ছেন। জালাল কিছুটা প্রতিবাদ করল। তুমি ঠিক সেই পরিমাণ আহাম্মক যা পরিমাপ করা যায় না। ছেলের কথায় জালালের মা রেগে ওঠেন। ইমামার পরিবার আর ওর বাবাকে তোমার বাবা ভালো করে চেনেন। তোমার কি মনে হয় বিয়ে করে ফেললেই তারা তোমাকে ছেড়ে দেবে, আমাদের কিছু না বলে বসে থাকবে? আমরা বিয়ে গোপন রাখবো, কাউকে বলবো না। আমি স্পেশালাইজেশনের জন্য বাহিরে যাওয়ার পর ইমামাকেও নিয়ে যাব। সবকিছু আড়ালে থাকবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর ইমামার জন্য এত বড় ঝুঁকি আমরা কেন নেব? তাছাড়া তোমার জানা উচিত আমাদের পরিবারের নিজেদের ভেতরে বিয়ে হয়, ইমামা বা অন্য কারো দরকার নেই। জালালের মা প্রসঙ্গ বদলে ফেলেন। যদি আমার আন্দাজ থাকতো তুমি এসব মেয়ের সাথে জড়িয়ে পড়বে, তাহলে আগেই কোথাও সম্বন্ধ ঠিক করে রাখতাম, রেগে বললেন। আমি ইমামাকে পছন্দ করি। তোমার পছন্দের এখানে মূল্য নেই। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্ষেত্রে আমি আর তোমার বাবা কি ভাবি, এবং আমরা কেউ ইমামা বা ওর পরিবার পছন্দ করি না। আমিও অনেক ভালো, আপনি চেনেন, বাসায় অনেকবার এসেছে, তখন তো খুব প্রশংসা করতেন। প্রশংসা করার মানে এই না যে ওকে ছেলের বউ বানিয়ে ফেলবো। আপনি অন্তত আব্বুর মতো বলবেন না, একটু সহানুভূতি নিয়ে ভাবুন। জালাল, তোমার বোঝা উচিত এই যে তার সিদ্ধান্তের কারণে আমাদের পরিবারের উপর কেমন প্রভাব পড়বে। আমাদেরও স্বপ্ন আছে তোমাকে একটা উচ্চ ও ভালো বংশ বিয়ে করানোর। তোমার বাবা এই বিয়েতে অনুমতি দিলেও আমি দেব না। ইমামাকে ছেলের বউ হিসেবে কখনো মানতে পারবো না। ইমামার অবস্থাটা বুঝুন, কত বড় পদক্ষেপ নিয়েছে। এখানে ওর সাহায্য দরকার। যেহেতু নিজে এত বড় পদক্ষেপ নিয়েছে, সুতরাং অন্যের উপর ঝামেলা চাপানো উচিত না ওর। আমি ওকে খারাপ বলছি না, অনেক ভালো সিদ্ধান্তই নিয়েছে, কিন্তু আমাদের নিজস্ব সীমাবদ্ধতা আছে। মাথা খাটিয়ে ভাবো। স্পেশালাইজেশন করতে তুমি দেশের বাইরে যাবে, ফিরে এসে নিজের হসপিটাল করবে। জালালের মা নরমভাবে বলতে থাকেন। বাবা, ভালো পরিবারে বিয়ে হলে মানুষের জন্য এগিয়ে যাওয়া অনেক পথ খুলে যায়। তোমার জন্য এমনিতেই অনেক ভালো ভালো পরিবার থেকে সম্বন্ধ আসছে। যখন স্পেশালাইজেশন করে ফিরবে তখন আরো কত ভালো পরিবারে বিয়ে হতে পারে তোমার কোনো আন্দাজ নেই।
নিজে ভেবে দেখো, শুধু ইমামাকে বিয়ে করে কি পাবে তুমি? পরিবার ওকে বাদ দিয়ে দেবে, সমাজ যে বদনাম হবে তা আলাদা। বিয়ে হয়ে গেলেও আগামীতে সন্তানরা তোমাদের নিয়ে কি ভাববে? এটা 2-4 দিনের বিষয় না, সারা জীবনের বিষয়, গম্ভীরভাবে বোঝালেন। যারা কোনো রকম আপত্তি বা প্রতিবাদ ছাড়া চুপচাপ মায়ের কথা শোনে। চেহারা দেখে অনুমান করা যাচ্ছিল কথায় কতটুকু প্রভাবিত হচ্ছে। পরের রাতে আবার কল দেয় ইমামা। ফোন জালাল রিসিভ করে। ইমামা, আমি কথা বলেছি। আম্মি আব্বুর চেয়েও বেশি রেগে গেছে। ইমামার আধভাঙা মন এবার পুরো ভেঙে যায়। আমি বলেছেন এসব অহেতুক বিষয়ে নিজেকে জড়ানোর দরকার নেই। জালাল সোজাসাপটা বলে, তোমার সমস্যার কথা বলেছি, তিনি বলেছেন ওটা তোমার সমস্যা, আমাদের না। জালালের প্রতিটি শব্দের সাথে ইমামার কষ্ট বাড়ছিল। অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি রাজি না, মনে হয় হবেন না। জালালের কণ্ঠ নিচু হয়ে আসে। প্রতিটা শব্দ ইমামার বুকে তীরের মতন গিয়ে লাগে। জালাল, আপনার সাহায্য প্রয়োজন আমার। ভাঙ্গা মন নিয়ে শেষ আশায় বলে, জানি মামা, কিন্তু আমার কিচ্ছু করার নেই, বাবা মা রাজি না। আপনি তাদের অনুমতি ছাড়া আমাকে বিয়ে করতে পারবেন না? না, তাদের মনে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। প্লিজ জালাল, ইমামা মিনতি করে, আপনি ছাড়া আমার কোনো পথ নেই। আমি বাবা মায়ের অবাধ্য হতে পারবো না, আমাকে এসব করতে বাধ্য করো না। অবাধ্য হতে বলছি না, শুধু আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাইছি। ইমামা স্নায়ু দুর্বল হয়ে আসে। মনে করতে পারে না জীবনে এর আগে কখনো কারো সামনে এমন অসহায়ের মতো কথা বলেছিল কিনা। আপনি শুধু আমাকে বিয়ে করুন, আপনার বাবা মাকে জানাতে হবে না, এরপর চাইলে তাদের পছন্দ অন্য কোথাও বিয়ে করে নিয়েন, আমি আপত্তি করব না। এখন তুমি বাচ্চাদের মতো কথা বলছো। নিজে ভেবে দেখো, এমন বিয়ের কথা শুনলে আমার বাবা মায়ের প্রতিক্রিয়া কেমন হবে? বাড়ি থেকে বের করে দিবে আমাকে। এরপর তুমি আর আমি কি করব? আমরা দুজন পরিশ্রম করব, কিছু একটা জোগাড় হয়ে যাবে। তোমার সেই কিছু একটা দিয়ে আমি বাহিরে পড়তে যেতে পারবো? ইমামা কিছু বলার মতন ভাষা হারিয়ে ফেললো। না ইমামা, আমার এত স্বপ্ন আকাঙ্ক্ষা তোমার জন্য বা অন্য কারোর জন্যই আমি ছাড়তে পারবো না। ভালোবাসি, কিন্তু তুমি যে আবেগ দেখাচ্ছ আমি তা দেখাতে পারবো না। আর ফোন করবে না, পুরো বিষয়টা আমি এখানে শেষ করতে চাই। তোমার প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু নিজের সমস্যার সমাধান নিজেই বের করো। আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না। খোদা হাফেজ। জালাল কল কেটে দে। রাত 10টা 50। নিজের চারপাশের পৃথিবীকে ধোঁয়ায় বিলীন হয়ে যেতে দেখে ইমামা। সবকিছু হাতের মুঠোয় থাকা এবং তা হাত ফসকে একদম দূরে কোথাও হারিয়ে যাওয়ার পার্থক্য ও চেয়ে ভালো হয়তো কেউ বলতে পারবে না। অসার মন আর ক্ষত বিক্ষত স্নায়ু নিয়ে দীর্ঘ সময় বিছনায় পা ঝুলিয়ে মূর্তির মতো বসে থাকে। বাবাকে সব বলে দেওয়া উচিত এখন, এছাড়া কোনো পথ নেই। এতে হয়তো তিনি নিজে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন, তাতে অন্তত এই বাড়ি থেকে মুক্তি পাবো। আমি আসজাদকে বিয়ে করব না, তাই শপিং এর তো প্রশ্নই আসে না। ইমামা শক্ত গলায় মাকে বলল। পরের দিনের কথা, সালমা মুবিন মেয়েকে মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলতে এসেছিলেন। আগে বিয়ে নিয়ে আপত্তি ছিল, এখন আসজাদকে নিয়ে চাও কি তুমি? সালমা রেগে বললেন, শুধু এটাই, আপনারা আসজাদের সাথে আমার বিয়ে দেবেন না। তাহলে কার সাথে দেব? হাসিম মুবিন হঠাৎ খোলা দরজা দিয়ে ভেতরে এসে জিজ্ঞেস করলেন। করিডোর থেকে মেয়ে আর স্ত্রীর কথা শুনে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। ইমামা একদম চুপ হয়ে যায়। বলো, কাকে বিয়ে করতে চাও? এখন মুখ কেন বন্ধ? আসজাদকে কেন বিয়ে করবে না? সমস্যা কি তোমার? বাবা, বিয়ে একবারও হয় এবং আমি তার নিজের পছন্দেই করব। ইমামা কিছুটা সাহস জুগিয়ে বলল। কাল পর্যন্ত তো আসজাদ তোমার পছন্দ ছিল। হাসিম মুবিন দাঁত কিরমিরিয়ে বললেন, কাল পর্যন্ত ছিল, আজ বা এখন নেই। এখন কেন নেই? কি হয়েছে পছন্দের? বাবা,
আমি কোনো মুসলমানকে বিয়ে করব। হাসিম মুবিনের মনে হলো আকাশ ভেঙে তার মাথায় পড়েছে। কি কি বললে তুমি? নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। আমি কোনো মুসলিমকে বিয়ে করব না, কারণ আমি ইসলাম কবুল করেছি। পরের কয়েক মিনিট রুম জুড়ে নিস্তব্ধতা ছেয়ে থাকে। সালমা মুবিন নির্বাক হয়ে যান। হাসিম মুবিন পাথরের মূর্তির মতো মেয়ের দিকে তাকিয়েছিলেন। তার মুখ খোলা, যেন শ্বাস নিতে ভুলে গেছেন। কল্পনায়ও ছিল না জীবনে কোনো সন্তান নিয়ে, তাও সবচেয়ে আদরের মেয়ের কারণে তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যা তার 40 বছর জীবনের সব সাধনা ঝড়ের কবলে এসে দাঁড়িয়েছে। তুমি কি সব আজে বাজে কথা বলছো? তার মধ্যে ক্ষোভের ঢেউ ওঠে। বাবা, আপনি জানেন আমি কি বলছি, খুব ভালো করেই জানেন। তুমি পাগল হয়ে গেছো। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। কিছু না বলে শুধু না বোধক মাথা নাড়ে। বাবার মানসিক অবস্থা বুঝতে পারছিল। এজন্য তোমাকে জন্ম দিয়েছি, বড় করেছি, যাতে তুমি তুমি হাসিম মুবিন কথা খুঁজে পেলেন না বলার মতো। শুধু আসজাদকে বিয়ে না করার জন্য তুমি এসব করছো, তাই না? যেন তোমার বিয়ে সেই ছেলের সাথে দেই যাকে তুমি পছন্দ করো। না বাবা, তেমন কিছু না। এমনই, তুমি বোকা ভাবো আমাকে। তার মুখে ফেনা উঠে গেল। আপনি যার সাথে ইচ্ছে বিয়ে দিতে পারেন, আমি আপত্তি করব না। শুধু সে আপনাদের কমিউনিটির হতে পারবে না। তাতে অন্তত এটা বলতে পারবেন না আমি নির্দিষ্ট কারোর জন্য এসব করছি। 2 শুক্রবার মিলিয়ে 8 দিনের বাচ্চা তুমি, জানো কি? হ্যাঁ, দাঁতে দাঁতে চেপে বললেন তিনি। আমি সব জানি বাবা, আমার বয়স 20 বছর। এখন আর আপনার আঙ্গুলি ধরা হাঁটা বাচ্চা নেই। এটাও জানি এই মাঝহাবের কারণে আমাদের পরিবারের এত সমৃদ্ধি। স্থির আর স্পষ্ট গলায় বলল ও। তুমি তুমি কখনো মাফ পাবে না। তুমি। হাসিম মুবিন মেয়ের দিকে আঙ্গুল তাক করে বলতে থাকেন। ইমামা তার জন্য মায়া লাগছিল। নিজে জাহান্নামে দাঁড়িয়ে অন্যকে জাহান্নামের হুমকি দেওয়া মানুষটার জন্য দয়া হচ্ছিল। চোখের পর্দার উপর টানা, হৃদয়ে মোহর লাগানো মানুষটার জন্য করুণা লাগছিল। আত্মমগ্ন, বিভ্রান্তির সবচেয়ে উপরের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা মানুষটার জন্য দুঃখ লাগছিল। তুমি গোমরাহির পথে চলে গেছো। কয়টা বই পড়ে? ইমামা তাকে বাধা দেয়। আপনি এসব বিষয়ে আমার সাথে তর্ক করে পারবেন না বাবা। আমি সব জানি এখন। খুঁজে দেখেছি, যাচাই করেছি, নিশ্চিত হয়েছি। এখন কি বলে বোঝাবেন? আপনি নিজের পছন্দের পথ বেছে নিয়েছেন, আমি নিজের পছন্দের। আপনি সেটা করছেন যেটা নিজে সঠিক ভেবেছেন, আমি সেটা করছি যেটা আমার সঠিক মনে হয়েছে। আপনার আকিদা আপনার ব্যক্তিগত সমস্যা, আমার আকিদা আমার ব্যক্তিগত সমস্যা। তাই আমাকে আমার সিদ্ধান্ত নিতে দেওয়াই ভালো। আর আবেগের বশে করা মূর্খতা না, খুব ভেবেচিন্তে নেওয়া পদক্ষেপ হিসেবে আমার সিদ্ধান্ত মেনে নিন। খুব গম্ভীর হয়ে বলল। হাসিম মুবিনের রাগ আরো বেড়ে যায় এতে। আমি আমার মেয়েকে মাঝহাব পরিবর্তন করতে দিব, যাতে পুরো কমিউনিটি আমাকে বয়কট করে দেয়? আমি ফুটপাতে চলে আসব? নাই মামা, এটা হতে পারে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। এর মানে এই না যে আমাকেও মাথা খারাপ করতে হবে। যে মাঝহাব ইচ্ছে কবুল করো, কিন্তু বিয়ে তোমার আসছিদের সাথেই হবে। ওর বাড়িতেই যেতে হবে। সেই বাড়িতে গিয়েই সিদ্ধান্ত নিও কি করবে আর কি করবে না। হয়তো ততদিনে মাথা ঠিক হয়ে যাবে। তিনি উত্তেজিত হয়ে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। যদি জানতাম তোমার জন্য এত অপমান হতে হবে, তাহলে জন্মের সময়ই গলা টিপে মেরে ফেলতাম। হাসিম মুবিন চলে গেলে সালমা মুবিন দাঁত কিরমিরিয়ে বললেন, তুমি আমাদের মান সম্মান ধুলোয় মেশানোর কসম খেয়েছো। ইমামা চুপ করে মায়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এভাবে বকাবকি করে তিনিও রুম থেকে বেরিয়ে যান। তার যাওয়ার হয়তো ঘন্টাখানেকই হয়েছিল যখন দরজায় নক করে আসজাদ ভেতরে ঢোকে। এই সময় আসজাদকে এখানে আশা করেনি ইমামা।
তার চেহারায়ও দুশ্চিন্তার ছাপ। বুঝতে বাকি নেই হাসিম মুবিন ডাকিয়েছে এবং সবকিছু বলেছে। এসব কি হচ্ছে ইমামা? ভেতরে ঢুকেই আসজাদ জিজ্ঞেস করে। ইমামা বিছানায় বসেছিল। এসব কেন করছো তুমি? আসজাদ, তোমাকে যদি বলা হয়ে থাকে আমি কি করছি, তাহলে এটাও বলা হয়েছে কেন করছি। তোমার কোনো আন্দাজ আছে কি করছো? আসজাদ চেয়ার টেনে বসলো। হ্যাঁ আছে। এই বয়সে মানুষ আবেগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নেয়। আবেগের বশে? আবেগের বশে কেউ মাঝহাব বদলায়? হুম, আমি 4 বছর ধরে ইসলাম সম্পর্কে পড়ছি। 4 বছর কম সময় না। তুমি মানুষের কথায় প্রভাবিত হয়ে, আমি কারো কথায় প্রভাবিত হইনি। যা ভুল দেখেছি ছেড়ে দিয়েছি, ব্যাস। আশরাত বিরক্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ঠিক আছে, এসব কথা বাদ দাও। বিয়েতে কেন আপত্তি? তোমার আকীদার পরিবর্তনের বিষয় আলাদা। অন্তত আমাদের বিয়েটা হতে দাও। তোমার সাথে আমার বিয়ে জায়েজ না। ওর কথায় আশরাত থ বনে যায়। আমি অমুসলিম? হ্যাঁ, তুমি অমুসলিম। আঙ্কেল ঠিক বলেছিলেন, কেউ তোমার ব্রেন ওয়াশ করেছে। তাহলে এমন মেয়েকে কেন বিয়ে করতে চাইছো? অন্য কাউকে করো। কারণ আমি চাই না তুমি এভাবে নিজের জীবন নষ্ট করে ফেলো। আশরাতের কথায় অদ্ভুত ভঙ্গিতে হাসে। জীবন নষ্ট করা? এই জীবন যা তোমাদের মতো মানুষের সঙ্গে কাটাচ্ছি, যারা টাকার জন্য মাঝহাব বদলায়? বিহেভ ইউরসেলফ। কথা বলার সব ম্যানার্স ভুলে গেছো। কোন বিষয়ে কতটুকু বলা যায়, কতটুকু না, সেটাও মনে রাখোনি? আশজাদ ধমকে বলল। আমি এমন কাউকে সম্মান দেখাতে পারবো না যারা মানুষকে গোমরাহ করে। ইমামা তেজি গলায় বলল। যে বয়সে তুমি আছো সে বয়সে সবাই এমন কনফিউজড হয়ে যায়, যেমন তুমি হয়েছ। এখন এই বয়স পেরিয়ে যাবে, যখন এই বয়স পেরিয়ে যাবে তখন বুঝবে তুমিই না আমরা ঠিক ছিলাম। আশরাত আবার বোঝানোর চেষ্টা করে। যেহেতু তোমরা ভাবছো আমি ভুল, তাহলে আমাকে একা ছেড়ে দিচ্ছ না কেন? এভাবে কেন আটকে রেখেছো? যদি নিজেদের মাঝহাব সত্যতাই তোমাদের এত বিশ্বাস, তাহলে আমাকে বাড়ি থেকে বের হতে দাও, সত্য খুঁজতে দাও। আপন কেউ নিজের ক্ষতি করতে চাইলে তাকে একা ছাড়তে নেই, তাও একটা মেয়েকে। মামা 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 এ বিষয়ে সংবেদনশীল, বোঝার চেষ্টা করো। নিজের ফ্যামিলির চিন্তা করো। তোমার জন্য সবকিছু ঝুঁকির মুখে পড়েছে। আমার জন্য কিচ্ছু ঝুঁকিতে পড়েনি, কিচ্ছু না। পড়লেও আমি কেন পরোয়া করব? তোমাদের জন্য আমি কেন দোজগে যাব? শুধুমাত্র বংশের নামের জন্য কেন নিজের ঈমান হারাবো? না আশরাত, আমি তোমাদের সাথে গোমরাহির পথে হাঁটবো না। যা করতে চাইছি আমাকে করতে দাও। ইমামা পরিষ্কার জানিয়ে দেয়। তুমি আমাকে জোর করে বিয়ে করলেও লাভ হবে না। আমি নিজেকে তোমার স্ত্রী মানব না, তোমার বিশ্বস্ত হব না। সুযোগ পেলে পালিয়ে যাব। আদতে কত বছর আমাকে এভাবে বন্দি করে রাখবে, পাহারা দিবে? আমার শুধু কয়েক মিনিট লাগবে তোমার বন্দিশালা থেকে পালাতে। তোমার বাচ্চাও সঙ্গে নিয়ে যাব। জীবনভর কখনো আর ওদের দেখতে পাবে না। কল্পনাতীত ভবিষ্যতের নকশা এঁকে আশরাতকে ভয় দেখানোর চেষ্টা করলো। আমি তোমার জায়গায় থাকলে ইমামা হাশিমের মতো মেয়েকে বিয়ে করতাম না। এটা সম্পূর্ণ ক্ষতির চুক্তি, বোকামির শেষ সীমা। ভেবে দেখো, পিছিয়ে যাও। সামনে তোমার পুরো জীবন পড়ে আছে। তুমি চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সুখী জীবন কাটাতে পারো, কোনো ধরনের অস্থিরতা অশান্তি ছাড়া। কিন্তু আমার সাথে তা হবে না। আমি তোমার জন্য সবচেয়ে খারাপ স্ত্রী প্রমাণিত হব। সুতরাং পুরো বিষয় থেকে আলাদা হয়ে যাও। বিয়েতে না করে দাও। আঙ্কেল আজমকে বলো তুমি বিয়ে করবে না আমাকে। না হলে কিছুদিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে যাও। যখন সব সমস্যা শেষ হবে ফিরে এসো। আমাকে আহাম্মকের মতো বুদ্ধি দেওয়া বন্ধ করো। কোনো মূল্যেই আমি তোমাকে ছাড়বো না। বিয়েতে অমত করব না। এ বিয়ে থেকে আলাদাও হব না। বাড়ি থেকেও কোথাও যাব না। আমি তোমাকেই বিয়ে করবো ইমামা। এখন এটা আমাদের পরিবারের সম্মান ও নামের প্রশ্ন। এই বিয়ে না হলে বা তুমি বাড়ি থেকে চলে গেলে
আমাদের পরিবার কি পরিমাণ ক্ষতির মুখোমুখি হবে সেই ধারণা নেই তোমার। থাকলে এমন আহাম্মকের মতো বুদ্ধি দিতে না। যতদূর কথা রইল খারাপ স্ত্রী হবার বা বাড়ি থেকে পালানোর, সেটা পরের সমস্যা। আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি এমন টেম্পারেন্টের মালিক নও যে অন্যদের অহেতুক চিন্তায় রাখবে, তাও আমাকে, যাকে তুমি ভালোবাসো। আশজাদ বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে বলল, ভুল ভাবছো, আমি তোমাকে ভালোবাসি না। বিশেষ করে মানসিকভাবে তোমার সঙ্গ এবং তোমার সাথে থাকা সম্পর্ককে আমি তখন থেকে মুছে ফেলেছি যখন মাঝহাব বদলেছি। এখন আমার জীবনের কোথাও তুমি নেই। যদি আজ আমি নিজের ফ্যামিলির জন্য সমস্যা তৈরি করতে পারি, তাহলে কাল তোমার জন্যও পারবো। তোমার আন্দাজ করা উচিত। তাই পুরনো ধারণা থেকে বেরিয়ে আসো। আমরা দুজন এক হতে পারবো না। আমি তোমার পরিবারের অংশ হতে চাই না। আশজাদ, তোমার আমার মাঝে অনেক দূরত্ব নেমে এসেছে। এত দূরত্ব যে এখন আমি তোমাকে দেখতেও পাই না। আর এই দূরত্ব আমি কখনো শেষ হতে দেব না। তোমার সঙ্গে বিয়ের জন্য মোটেও প্রস্তুত নয় আমি। আশাদ বদলে যাওয়া চেহারা নিয়ে ইমামার দিকে তাকিয়ে রইল।